চীনের এমন এক শহরে আছি যেখানে বসবাসরত লোকেরা বিশ্বাস করে কেউ মারা গেলে তীব্র শব্দে ফায়ার ক্র্যাকার্স অথবা আতশবাজি ফোটাতে হয়। তাদের ধারণা সদ্যপ্রয়াত আত্মা যখন পশ্চিমা স্বর্গে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, সকল প্রকার পৈশাচিক আত্মা যাতে তার থেকে দূরে থাকে। অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ফলি ব্রিজ। ইয়োলং রিভারের বিখ্যাত ব্রিজ কিন্তু টুরিস্টদের কাছে খুবই জনপ্রিয়। আলো যাওয়ার আগে ছবি তুলতে হবে। সুন্দর লাগতেছে না অনেক? Hey everyone, Assalamu alaikum. Welcome again to Hertz on the Road. বর্তমানে আছি আমাদের ইয়াংশুর হোটেল সাডার স্ট্রিটে এবং আপনাদের সাথে শেয়ার করছি আশপাশের অপূর্ব সুন্দর দৃশ্যের একটা 360 ভিউ। আপনারা হয়তো জেনে অবাক হবেন, ইয়াংশুর লোকেরা বিশ্বাস করে কেউ মারা গেলে তীব্র শব্দে ফায়ার ক্র্যাকার্স অথবা আতশবাজি ফোটাতে হয়, সো দ্যাট সদ্য প্রয়াত যে আত্মা যখন পশ্চিমা স্বর্গে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, সকল প্রকার পৈশাচিক আত্মা যাতে তার থেকে দূরে থাকে। ফিউনারেলে অংশগ্রহণ করা প্রত্যেক পুরুষ ধূমপান করতে করতে হেঁটে চলেছিলেন, যেটাও তাদের রীতি ও বিশ্বাসের একটি অংশ। এই রীতিতে কিন্তু কোনো মহিলা মানুষ অংশগ্রহণ করে না, শুধুমাত্র পুরুষরা মিলে এই রীতিটা সম্পন্ন করে। তারা মৃত মানুষটিকে বয়ে নিয়ে পুরো রাস্তা হেঁটে সিমেট্রি পর্যন্ত যাবেন। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছিল এই যে কাগজগুলি দেখছেন, ফিউনারেলে অংশগ্রহণকারীরা নিয়ে এসেছে মৃত মানুষটির জন্য। ওনাদের বিশ্বাস এগুলো হচ্ছে টাকা, এবং মৃত্যু পরবর্তী সময়ে এই টাকাগুলো দিয়েই মৃত ব্যক্তি তার সকল প্রকার চাহিদা পূরণ করতে পারবে এবং পরকাল জীবনেও সুখী থাকবে। আমরা আমাদের হোটেলের রিসিপশনিস্টের কাছ থেকে এই ইন্টারেস্টিং ফিউনারেল রীতির ব্যাপারে জানতে পেরেছিলাম। আপনাদের কেমন লাগলো এই রীতি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ইয়াংশু এক্সপ্লোর করার উদ্দেশ্যে।
আমরা বর্তমানে যে এরিয়াটাতে আছি তার নাম ইয়াংশো। ইয়াংশো কাস্ট পর্বত এবং সুন্দর দৃশ্য দ্বারা ঘেরা ছোট্ট একটি শহর। উনিশশো সাল থেকেই ব্যাকপ্যাকারদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এই শহর। এই এরিয়াতে চমৎকার রক ক্লাইম্বিং সুবিধা আছে। 2008 থেকে 13 সাল পর্যন্ত চায়নাতে সবচেয়ে বেশি টুরিস্টের আনাগোনা ছিল এই ইয়াংশু শহরে। আমার পূর্বের ভিডিও দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন চীনের অন্যান্য শহরের মতো বড় শহরের অনুভূতি নেই এখানে, বরং শহরটা অনেকটা অবকাশ যাপনের শহরের মতো। আমার কাছে এখানের বেস্ট পার্ট লেগেছিল বাইকে করে লোকাল কান্ট্রি সাইডগুলি এক্সপ্লোর করার ব্যাপারটা। এক্সপ্লোর করতে করতে এবার চলে যাচ্ছি ফুলি ব্রিজে, যেটাকে অনেকে ফুল মুন ব্রিজ নামে চিনে থাকেন। ভাবতেই অবাক লাগছিল এত সুন্দর শহরের দূরত্ব গুয়াংজু শহর থেকে বুলেট ট্রেনে করে মাত্র 2 ঘন্টার। আপনাদের মধ্যে অনেকে যারা জানেন না বুলেট ট্রেনের টিকিট কিভাবে করতে হয়, গুয়াংজুতে বাস, ট্রেন, মেট্রো এবং বুলেট ট্রেন নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এছাড়াও গুয়াংজুতে এসে ফার্স্ট 2 দিন আমরা কোথায় স্টে করেছিলাম, কি কি খেয়েছিলাম, কোথায় কোথায় ঘুরেছিলাম সেটার ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। বুলেট ট্রেনে চড়ে ইয়াংশো আসার অসাধারণ অভিজ্ঞতা এবং একই সাথে ইয়াংশোর সৌন্দর্যর পার্ট 1 ভিডিওটাও দেখতে ভুলবেন না।
আনুমানিক 40 মিনিটের জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম ফুলি ব্রিজ। এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই ফুলি ব্রিজের এন্ট্রান্স। সামনের এই বাড়িটা দেখছিলাম আর শুধু ভাবছিলাম এই বাড়িতে যারা থাকেন তারা কি পরিমাণ লাকি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সিনারির সামনে তাদের বাসা। বাইক পার্কিং করেই আমরা হেঁটে যাব ফুলি ব্রিজের দিকে। ইয়োলং রিভারের বিখ্যাত এই ব্রিজ টুরিস্টদের কাছে খুবই জনপ্রিয়। এর সৃষ্টি ইয়ঙ্গল পিরিয়ডে মিং রাজবংশের দ্বারা। প্রায় 500 বছর পুরনো এই ব্রিজ পাথরের তৈরি বলেই হয়তো এখন পর্যন্ত এর স্থায়িত্ব। অনেকের মনে হতে পারে এই ব্রিজের নাম ফুল মুন বা ফুলি ব্রিজ কেন। মূলত এই ব্রিজের রিফ্লেকশন পানির উপর পড়ার পর একটা চাঁদের আকারে দেখা যায় বলেই এর পরিচিতি ফুল মুন ব্রিজ নামে। আগে যাওয়ার আগে ছবি তুলতে হবে। সুন্দর লাগতেছে না অনেক? এই এরিয়াটা কিন্তু ব্যাম্বো রাফটিং এর জন্য খুবই ফেমাস। আপনারা চাইলে ব্যাম্বো রাফটিং নিতে পারেন। ফুলি ব্রিজ ঘোরা শেষে এবার ফিরবো হোটেলের উদ্দেশ্যে।
হোটেল থেকে ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়েছিলাম মার্কেট প্লেস এক্সপ্লোর করব বলে। স্টারবাক্সে ছিল কমপ্লিট ক্রিসমাস ডেকোরেশন। চলুন আপনাদেরকে আমার ফেভারিট কফি শপটা একটু ঘুরে দেখাই। এই ক্যাট ব্যাগটা আমাদের এত পছন্দ হয়েছিল, কিন্তু চেক করে বুঝলাম ইটস নট স্ট্রং এনাফ টু হোল্ড মাই ক্যাটস ওয়েট, তো বাদ দিলাম। ইয়াংশুর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে অনেক রেন্টাল শপস আছে যেখান থেকে আপনি তাদের ঐতিহ্যবাহী যে ড্রেসগুলি সেগুলি রেন্ট করতে পারবেন। এই যে দেখেন আপুটা কি সুন্দর করে সাজুগুজু করে ফটোশ্যুট করছে। ঘুরতে ঘুরতে ড্রাই ফ্রুটসের দোকানে চলে এসেছি। আপনারা কি কিছু বুঝতে পারছেন? আমরা কিন্তু বুঝতে পারিনি। আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি দেখে আমরা উপস্থিত সকলেই ওনাকে একজন ভদ্র মহিলা ভেবেছিলাম। পরবর্তীতে যখন দেখলাম নো টাচিং, নো ফটোগ্রাফি এই টাইপের কথাবার্তা লেখা, খেয়াল করে দেখে বুঝলাম উনি একজন পুতুল। তারপর খুব কাছ থেকে দেখলাম তার স্কিন, তার হেয়ার, তার হাত। আমি জুম করে ছবি তোলার চেষ্টা করেছি, ভিডিও করার চেষ্টা করেছি। আমাদের সাথে একই সাথে অনেকজন ওনার ভিডিও করছিলেন। সবার কাছে এটা খুব সারপ্রাইজিং লাগছিল। জানি না পিকচারে কতটুকু বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি কোনোভাবেই বোঝা যাচ্ছিল না উনি যে একটা পুতুল। আরও কিছু দূর ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম একটা মিনিয়েচার শপে। এই শপের প্রতিটা আইটেম আমাদের এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল, মনে হচ্ছিল যেন সব কিনে নিই।
মিনিয়েচার শোপিসগুলির প্রাইস ছিল বাংলা টাকায় 2500 থেকে 5000 টাকা পর্যন্ত। আমার কাছে ওয়ালমেটসগুলি খুবই পছন্দ হয়েছিল। খেয়াল করে দেখবেন এগুলি কিন্তু পাজল। এই যে বক্সগুলি দেখতে পাচ্ছেন, পাজলগুলি কিন্তু এই বক্সেই থাকে। আমাদের কাছে মনে হয়েছিল শুধু বাচ্চাদের জন্য না, বড়দের জন্য এটা খুবই ইন্টারেস্টিং। কারণ আপনি নিজের হাতে কিছু একটা বানাবেন, ক্রিয়েটিভিটি দিয়ে সাজাবেন, তারপর সেটা নিজের বাসার দেয়ালে হ্যাং করবেন। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আমি কিন্তু এটা কিনে নিয়েছিলাম। ওই যে দেখেন, আমি আর আপনাদের ভাইয়া কোনো একটা অপূর্ব সুন্দর একটা জায়গায় ছোট্ট একটা করে ঘরে বসে নাস্তা করছি। আর আমার বিলাই জামাই কোনটা কিনলো সেটা আপনাদেরকে এবার দেখাবো। এইটা কিউট কিন্তু।41 এই কম্বোটার প্রাইস 41। বার্গারটা কত? 26। এই বার্গারটা 26। আর একটু জুতা আছে, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যাকইয়ার্ড এরিয়া।我在广州极少有大的瑞幸。北京的那个就是基本上就是瑞幸本来就都不大家可以坐。大一点点，都这种店，北京都可，而且一个桌子已经坐满了，你往哪坐？而且人来人往，坐着也不可舒服。大了，我去的就是都得有咱这客厅大，嗯，然后随便坐。我有空做特间，我就会去星巴克点一百盒，还有安安静静的。然后还有那个，除了这以外，还有那个啥，那个叫那个霸王茶姬啊。霸王茶姬我喜欢，和他的清新若山。我也绝学，我觉得。都是有坐的。霸王茶姬一般是有。喜茶现在后边现在这些喜茶也有有免洗茶。এটা একটা ইনফরমেশন ওয়াল। ইয়াংশুতে এসে আশপাশে কোথায় কোথায় ঘুরতে পারবেন, কোন জায়গাটা কয়টায় ওপেন হচ্ছে, টিকিট প্রাইস কীরকম, সকল প্রকার ইনফরমেশন এই গেস্ট হাউসে এরকম প্রিন্ট করে ফ্রেমিং করে দেওয়া ছিল। ডোরের পাশে এই জায়গাটাতেও দেখেন বেশ কিছু হ্যাটস অর হেলমেট, আমব্রেলা এই ধরনের কিছু নেসেসারি জিনিস ওরা প্রোভাইড করেছিল তাদের গেস্টদের জন্য। যার যখন প্রয়োজন তারা এখান থেকে নিয়ে সেটা ইউজ করে আবার জায়গা মতো ফেরত দিয়ে দিতে হবে।
They also have a very nice collection of beautiful postcards. ব্যাকইয়ার্ড দেখা শেষ, এবার আপনাদেরকে দেখাবো গেস্ট হাউসের ফ্রন্ট সাইডটা। এখানে ওনাদের নিজস্ব রেন্টাল কিছু স্কুটার আছে, আমরা ওনাদের থেকেই স্কুটার রেন্ট করেছিলাম, অ্যান্ড সাথে আমরা বাইসাইকেলও রেন্ট করেছিলাম। ইলেকট্রিক স্কুটার প্রাইস ওয়াজ 31 পার ডে, যেটাতে আপনারা আনুমানিক 60 কিলোমিটারের মতো চালাতে পারবেন, আর বাইসাইকেল প্রাইস ওয়াজ 10 ইউয়ান পার ডে। খুবই অর্গানাইজড একটা কিচেন ফ্যাসিলিটিও এখানে ছিল। ওয়াশরুমে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে এটা। এখানে টেম্পারেচার সেট করা যায়, আপনারা খেয়াল করে দেখেন 34 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড আছে 40 ডিগ্রি সেলসিয়াস। আপনি আপনার পছন্দের মতো টেম্পারেচার সেট করে নেবেন, যেটার সংযোগ ডিরেক্টলি আপনার কমোডের প্যানের সাথে, অর্থাৎ প্রচণ্ড শীতে আপনার যাতে ওয়াশরুমে আসতে কোনো রকম ভয় কাজ না করে। আমি এটা ফার্স্ট টাইম উইটনেস করেছি, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। রাতের জাঁকজমকপূর্ণ এরিয়াটা সকালে এতটা নীরব দেখে খুবই অবাক লাগছিল। এত সুন্দর একটা জায়গা ছেড়ে চলে যেতে হবে ভাবতেই খুব খারাপ লাগছিল। এই যে সুইমিং পুলের পাশে ব্যাকইয়ার্ড এরিয়াটা, কালকে রাতে আমি আর আপনাদের ভাইয়া এখানে বসেই আকাশ দেখছিলাম।
এখানে রিসেপশনের পাশে কিন্তু একটা গেমিং জোনও আছে। গতকাল রাতে এখানে বেশ কিছু ফরেনার্স একসাথে বসে গেমগুলি খেলছিলেন বলে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি। এই গেমটার নাম সম্ভবত ফুটবল। আমি জানি না এটা কিভাবে খেলতে হয়, তবে ফ্রেন্ডস সিরিজে চ্যান্ডলার অ্যান্ড জয়কে দেখতাম এই গেমটা খেলতো। ফাইনালি ইয়াংশোকে ছেড়ে চলে যাচ্ছি। গতবার আমরা গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে ইয়াংশু বাস স্টেশন পর্যন্ত এসেছিলাম এবং সেখান থেকে আলাদা করে ট্যাক্সি বুক করে হোটেল পর্যন্ত পৌঁছেছিলাম, কিন্তু এবার আমরা হোটেল থেকে ডিরেক্ট ইয়াংশু বাস স্টেশন পর্যন্ত ট্যাক্সি বুক করে নিয়েছি। খরচ পড়েছিল 60 ইউয়ান। এক্ষেত্রে আমাদের সহায়তা করেছিলেন রিসেপশনিস্ট ভাইয়া। প্রায় 50 মিনিটের জার্নি শেষ করে পৌঁছে গিয়েছিলাম ইয়াংশো রেলওয়ে স্টেশনে। এই যে এটাই হচ্ছে ইয়াংশো শাটল বাস টিকিট অফিস, যেটা পূর্ববর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখান থেকে আমরা বাসে উঠেছিলাম ইয়াংশো সেন্টার এরিয়াতে যাওয়ার জন্য। ইয়াংশো ট্রেন স্টেশনে এসে অপেক্ষা করছিলাম বোর্ডিংয়ের জন্য।
ফাইনালি বোর্ডিং শেষ করে উপরে যেতেই দেখলাম আমাদের ট্রেন অলরেডি দাঁড়িয়েছিল।车门即将关闭，请注意安全。The doors are about to close. Please be careful. 车门即将关闭，请注意安全。The doors are about to close. Please be careful. শেষবারের মতো সিনারিটা মন ভরে দেখে নিচ্ছিলাম। ইয়াংশুকে সত্যিই অনেক মিস করব। আজকে তাহলে ভিডিওটিকে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।